আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী 2.2 এর সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে আমি 10 পর্যন্ত সমাধান দেখিয়েছি, আজকে 11 থেকে সমাধান দেখাবো। 11 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় এবং যেই টাকাটা ক্ষতি হয়, আবার যখন এই দ্রব্যটা 480 টাকায় বিক্রয় করে বা বিক্রয় করার চিন্তা করে, তখন দেখা যায় যে তার 3 গুণ লাভ হয়। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আমরা খেয়াল করি, 400 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা। এটা আমরা ধরছি যে ধরে দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে ক টাকা ক্ষতি হলে, এখন এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত মতে কি দাঁড়ায়, ক্রয় মূল্য সমান 400 যোগ ক। তাহলে এটাকে আমরা সমীকরণ 1 দিলাম। প্রথম শর্ত মতে ক্রয় মূল্য হয় 400, মানে 400 টাকা বিক্রয় করলে যদি ক টাকা ক্ষতি হয়, তার মানে ক টাকা যোগ করলেই তো 400 টাকার সাথে ক পরিমাণ টাকাটা যোগ করলে আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছে। আবার 480 টাকা বিক্রি করলে লাভ হয় 3 ক টাকা। বলছে যত টাকা ক্ষতি হয় তার 3 গুণ লাভ। তাহলে 3 গুণ মানে ক টাকা যদি ক্ষতি হয়, তাহলে কয়ের 3 গুণ হচ্ছে 3 ক টাকা। এবার দ্বিতীয় শর্ত মতে আমাদের ক্রয় মূল্য দাঁড়ায়, এটা যেহেতু লাভ, তাহলে লভ্যাংশটা বিয়োগ করলে আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো। 480 থেকে লভ্যাংশ বিক্রয় করলে বিয়োগ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। এটা হচ্ছে সমীকরণ 2। এখন প্রশ্ন মতে যে 400 যোগ ক সমান 480 বিয়োগ 3 ক, দুইটাই তো ক্রয় মূল্য। 400 যোগ ক এটাও ক্রয় মূল্য, 480 বিয়োগ 3 ক এটাও ক্রয় মূল্য। তাহলে দুইটা তো সমান হতে পারে, যেহেতু দুইটা ক্রয় মূল্য। তাহলে এবার দেখো আমরা কি করলাম, এখানে সমীকরণের নিয়ম অনুসারে, তোমরা ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ করেছো, তাহলে সমীকরণের নিয়ম অনুসারে আমরা কি করলাম, দেখো পক্ষান্তর বিধিতে এখানে ক এ পাশে আছে 3 ক, এখানে আছে মাইনাস, এ পাশে নিয়ে আসছি, স্থানান্তর করছি, এটা হচ্ছে প্লাস। মাইনাস ছিল প্লাস হয়েছে, আর এখানে 480 সাথে 400 এখানে ছিল প্লাস, এর পাশে এসে হয়েছে মাইনাস। তাহলে ক 3 ক যোগ করলে 4 ক, 480 থেকে 400 গেলে থাকে 80। এখন আমরা যেহেতু ক এর মান বের করব, তাহলে ক 4 যেহেতু ক এর সাথে গুণ আছে, 4 ও পাশে গেলে পক্ষান্তর করলে এটা হবে ভাগ। 4 দিয়ে 80 কে ভাগ করলে হচ্ছে 20, ক এর মান হচ্ছে 20। এখন আমরা এই যে দুইটা সমীকরণ ধরলাম, দুইটা শর্ততে, এটার যে কোনো একটা সমীকরণে ক এর মান বসালে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 1 নং এ ক এর মান বসিয়ে পাই, 1 নং এ বসাতে পারি, 2 নং এ বসাতে পারি, সমস্যা নেই। আমি 1 নং এ বসাইছি, 1 নং এ ক এর মান বসিয়ে পাই। তাহলে ক্রয় মূল্য সমান 400 যোগ ক, ক এর জায়গায় আমরা বসালাম 20, তাহলে কত পেলাম, 420 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 420। তোমরা যদি দ্বিতীয়টাতে বসাও, তাহলে 480 বিয়োগ 3 গুণ ক, তাহলে 3 গুণ 20, 3 20 60, 480 থেকে 60 গেলে 420। যেটাতেই বসাই মান কিন্তু একটাই আসবে। এবার 12 নম্বর প্রশ্নটা পড়ি। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% ক্ষতি বলতে আমরা কি বুঝি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 10 টাকা কম হবে। আবার 10% লাভ বলতে আমরা বুঝি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 10 টাকা বেশি। খেয়াল করি, 10% ক্ষতিতে যদি ঘড়িটা যেহেতু 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, দেখো 10% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 10 টাকা কম, তাহলে 90 টাকা। আবার 10% লাভ বলতে আমরা কি বুঝি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে 10% লাভ বলছে কত টাকা বিক্রয় করলে 10% লাভ হতো। এখন আমরা এখান থেকে নির্ণয় করব, 10% লাভ হতো যদি ঘড়িটা, দেখো 90 টাকার পরিবর্তে 110 টাকা বিক্রি করলে 10% লাভ, তাহলে 90 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য হবে 110 টাকা। 1 টাকার পরিবর্তে বিক্রয় মূল্য কম হবে, তাহলে ভাগের বেলা ডানের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। আবার যদি 625 টাকার পরিবর্তে, তাহলে কত টাকা বিক্রয় করতে হবে, দেখো 90 ভাগ 625, এখানে গুণ, তাহলে একটা শূন্য কাটা দিলাম, নিচে থাকে 9, উপরে 11 গুণ 625, 11 625 গুণ করলে 6875। 9 দিয়ে এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে বের করলাম। তাহলে 625 টাকা বিক্রি না করে 763 থেকে অল্প কিছু টাকা বেশি হবে, এত টাকা বিক্রয় করলে 10%
লাভ হতো। এখন 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। প্রতি মিটার 20 টাকা দরে মানে একটা ফিতার 1 মিটার ফিতা হচ্ছে 20 টাকা। 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে আমরা দেখি 1 মিটার ফিতার ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, 15 মিটার ফিতার ক্রয় মূল্য কত? 300 টাকা। তাহলে ভ্যাটের হার হচ্ছে 4 টাকা। 4 টাকা মানে 100 টাকার জন্য ভ্যাট হচ্ছে 4 টাকা। তাহলে 300 টাকার জন্য ভ্যাট কত হবে? তাহলে মোট ভ্যাট 300 এর 4%। তাহলে 300 গুণ 4% মানে কি? এটা হর হবে 100, 100 ভাগের 4। তাহলে 100 দিয়ে 300 কে ভাগ করলে 3, 100, 300, 3 4 12। তার এবার দেখো তার ভ্যাট হচ্ছে 12 টাকা এবং সে খরচ করছে, তার ফিতার মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে সে যখন দোকানিকে টাকা দিবে, দোকানি ভ্যাটও রাখবে, তার ফিতার দামও রাখবে। তাহলে মোট দোকানদার তার খরচ হলো কত? 312 টাকা। তাহলে দোকানদারকে সে 500 টাকা দিয়ে দোকানদার তাকে ফেরত দিবে কত টাকা? বিয়োগ করবো 180 টাকা। দোকানি তাকে 180 টাকা ফেরত দিবে। 14 নম্বর, মিস্টার রয় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? আমরা খেয়াল করি, দেওয়া আছে কি যে 1 টাকার জন্য হচ্ছে 0.85 রুপি। তাহলে 0.85 রুপি সমান 1 টাকা। তাহলে 1 রুপিতে কম হবে, এটা ভাগ, এবং 42,500 রুপিতে বেশি হবে, এটা গুণ। এখন আমরা এই যে 0.85 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। যখন এটা উপরে থাকে তখন আমরা হর দিব, যেহেতু এটা হরে আছে নিচে, তাহলে আমরা এবার লব দিব। লব দিয়ে এটা দশমিক তুলব। দেখো 0.85, এটার জন্য কি করলাম আমরা, উপরে যেহেতু নিচে আছে, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যত ঘর আছে ততটা শূন্য, তাহলে 100। আর এটা দশমিক উঠে গেছে, দশমিক উঠে গেলে বামে শূন্য লেখা লাগে না। 85, এবার আমরা ভাগ দিচ্ছি 85 দিয়ে, অবশ্যই তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করে নেবা। 85 দিয়ে 42,500 কে ভাগ দিলে 500, 500 আর 100 গুণ করলে হচ্ছে 50,000। তাহলে বাংলাদেশের 50,000 টাকা প্রয়োজন। 15 নম্বর, নীলিম সাহেব একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা, মানে এটার আয়কর দেয়া লাগে না। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করে? আয়করের হার 10 টাকা, মানে তার আয়ের উপরে প্রতি 100 টাকা আয় করলে তার 10 টাকা কর দিতে হবে। এটা হচ্ছে আয়করের হার। তাহলে খেয়াল করি, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসের বেতন যদি 22,250 টাকা হয়, 12 মাসের বেতনটা আমরা বের করে নিয়েছি। এবার করযোগ্য টাকার পরিমাণ বলছে, তার বার্ষিক যে টাকাটা আয়টা, তার প্রথম 2,50,000 টাকার কোনো আয়কর নাই, শূন্য, মানে আয়কর দেয়া লাগে না। তাহলে বার্ষিক 2,50,000 টাকা যদি আমরা বিয়োগ করি, প্রথম 2,50,000 যেটা থাকবে ওই টাকার উপরেই তাকে আয়কর দিতে হবে। তাহলে সেই টাকাটার পরিমাণ বের করছি, মূল বার্ষিক বেতন থেকে 2,50,000 বিয়োগ করলে থাকে 17,000 টাকা। তাহলে আয়করের হার হচ্ছে 10 টাকা, অর্থাৎ 100 টাকায় কর দিতে হবে কত টাকা? 10 টাকা। তাহলে 1 টাকায় কর দিতে হবে কম, ভাগ 1,700 টাকা কর দিতে হবে আবার বেশি, 17,000। তাহলে 17,000 উপরে গুণ, 1 2টা শূন্য 2টা শূন্য কাটা, আর এখানে থাকে 170, 10, 170 এবং 10 এ গুণ করলে 1,700 টাকা। তাহলে নীলিম কর বাবদ 1,700 টাকা পরিশোধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের 2.2 এর সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।